সিলেটে হাম উপসর্গ নিয়ে আরো 2 শিশুর মৃত্যু, বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা ও হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। গ্যাস সংকটে সারা দেশে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে, শিল্প কারখানা উৎপাদন ব্যাহত। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের 4 কর্মকর্তা সাময়িক বরখাস্ত, অনিয়ম পাওয়ায় জেলা প্রশাসকের তাৎক্ষণিক ব্যবস্থা। ভারতে ফিরতে চান সাতক্ষীরায় বিএসএফ এর পুশিনের শিকার নারী, কলারুয়ায় এক পরিবারের আশ্রয়ে কাটছে দিন। এবং পটুয়াখালীতে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম, ওষুধ কোম্পানিগুলোতে এগিয়ে না আসায় থমকে আছে অ্যান্টিভেনম তৈরি। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম। সিলেটে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 116 জনে। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন 254 জন রোগী। এদিকে রংপুরে হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় বিভাগের 8 জেলায় ভর্তি হয়েছে 20 জন। এর মধ্যে রংপুর মেডিকেলে আছে 14 জন। গত 3 দিনে এক শিশুর মৃত্যুর খবর দিয়েছেন চিকিৎসকরা। 24 ঘন্টায় নতুন করে হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও 21 শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 29 শিশু। মৌলভীবাজারে আবারও বেড়েছে হামের সংক্রমণ। বিভিন্ন উপজেলায় নতুন রোগী শনাক্ত এবং হাসপাতালে ভর্তির রোগীর সংখ্যা বাড়ছে। মুখে ঘা, জ্বর, গায়ে লাল হয়েছে, তার জন্য আবার ভর্তি করছি। বাড়িতে কয়েকদিন থেকে জ্বর ছিল। জ্বরের পরে ভিতরে ভিতরে এগুলো বুঝতে পারিনি, পরে হঠাৎ করে বেশি হয়ে গেছে। সারা দেশে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। সংকটের কারণে বন্ধ রাখা হয়েছে অনেক সিএনজি স্টেশন, আর যেগুলো চালু আছে সেগুলো কেবলই দীর্ঘ প্রতীক্ষা। আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন পরিবহন চালকরা। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরাও। 4 ছেলেমেয়ে আর বৃদ্ধা বাবা মাকে নিয়ে মোহাম্মদ হান্নানের সংসার। ভাড়ায় চালিত সিএনজি চালিয়েই টেনে টুনে চলে পুরো পরিবারের জীবিকা। সকাল থেকেই ঘুরছেন রাজধানীর এক ফিলিং স্টেশন থেকে অন্য স্টেশনে। মিলছে না প্রয়োজনীয় গ্যাস। চাকা না ঘুরলে যে পেটে ভাত জোটে না, সেই দুশ্চিন্তায় এখন দিশেহারা এই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। 500 টাকার গ্যাস সারা রাত সারা দিন ঘুরা ঘুরা খুঁজতেছি, ওসব গ্যাস মিলিতে পারতাছি না। তো এখন আমরা কি করব বলেন, আমাদের তো ছেলে মেয়ে আছে। দুর্ভোগের এই চিত্র শুধু চালক হান্নানের একার নয়। তীব্র গ্যাস সংকটে বন্ধ হতে চলেছে হাজারো পরিবহন চালকের রুটি রুজি। প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে খালি হাতেই ফিরছেন অনেকেই। সকাল 8টা বাজে বের হয়েছি, ওখান থেকে এই পর্যন্ত আমি 3টা স্টেশন ঘোরা হয়ে গেছে। সিরিয়াল ধরে 1-1.5 ঘন্টা বসে থেকে আপনার যাচ্ছি, গ্যাস কাছাকাছি যাচ্ছি স্টেশনের, তখন বন্ধ হয়ে গেছে, নাই গ্যাস নাই। এটা ভোগান্তির বলে বোঝান যাবে না, যে কষ্ট এর মতন আর কষ্ট নাই। স্টেশন কর্তৃপক্ষ জানায়, যেখানে স্বাভাবিক সময়ে একটি স্টেশন দিনে 600 থেকে 700টি যানবাহনে গ্যাস সরবরাহ করতে পারত, তীব্র সংকটের কারণে সেই সংখ্যা এখন নেমে এসেছে 200-র নিচে। গ্যাস এমনি নর্মালে যদি স্বাভাবিক থাকে তখন আমরা গাড়িতে গ্যাস যায় মিনিমাম 500 থেকে 600। আর যদি এই 2 সপ্তাহ ধরে আপনার গ্যাসের যে ক্রাইসিস, এখানে আমাদের যদি গ্যাস না থাকে তাহলে সর্বোচ্চ 100+ হয়। আমাদের পাম্পে শুধু রাইতে গ্যাস দেওয়া হয়, রাত 9টা থেকে চালু হয়। চালু হওয়ার 15 থেকে 20 মিনিট পাম্প চলে, তারপরে আবার গ্যাস চলে যায়, বন্ধ থাকে। কবে নাগাদ কাটবে এই গ্যাস সংকট, তার কোনো সুনির্দিষ্ট উত্তর নেই কারো কাছেই। তবে দ্রুত এই সংকট নিরসন না হলে স্থবির হয়ে পড়বে পরিবহন খাত ও নাগরিকদের চলাচল, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। এদিকে গাজীপুরে গ্যাস সংকট পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার 51টি সিএনজি স্টেশনে এখন গ্যাসের চাপ 8 থেকে 9 PSI। আগের মতো দীর্ঘ লাইন বা খালি হাতে ফেরার বিড়ম্বনা অনেকটা কমে এসেছে। চালকরা বলছেন, গত সপ্তাহের তুলনায় এখন গ্যাস পাওয়া সহজ হয়েছে। শিল্প খাতেও এসেছে কিছুটা গতি। যদিও গ্যাসের চাপ এখনও চাহিদার তুলনায় অনেক কম, তবে আগের চেয়ে পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় শফিপুর, মৌচাক ও টঙ্গীর কারখানাগুলোতে উৎপাদন প্রক্রিয়া আবার সচল হতে শুরু করেছে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে গড়ে তোলা একটি চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে কারখানায় 3টি চুল্লি ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে মজুদ থাকা চুনাপাথর জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা পলাতক রয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সোমবার দুপুরে উপজেলার মশুয়া ইউনিয়নের কাজিরচর গ্রামে সহকারী কমিশনার লাবনী আক্তার তারানার নেতৃত্বে অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন জানায়, আড়িয়াল খাঁ নদের তলদেশ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের উচ্চ চাপের প্রধান সঞ্চালন পাইপলাইন থেকে অবৈধভাবে একটি চুনাপাথর কারখানায় গ্যাস সংযোগ নেয়ার চেষ্টা করা হয়। এ সময় পাইপলাইনের লিকেজ সৃষ্টি হলে গ্যাস নির্গমন শুরু হয়। যেটা করছি, যে চুনাপাথরগুলো আছে এবং যে চুল্লিটা তারা তৈরি করেছে সেটা আমরা উচ্ছেদ করে দিয়ে আমরা এমনভাবে ভেঙে দিয়ে যাচ্ছি যাতে পরবর্তীতে তারা চাইলেও এই কারখানাটা চালু না করতে পারে। আর এখানে যে চুল্লির যে ইটগুলো আছে এবং চুনাপাথর যেগুলো আছে সেগুলো আমরা চেয়ারম্যান সাহেবের জিম্মায় দিয়ে যাচ্ছি। সেগুলো পরবর্তীতে সরকারি বিধির মোতাবেক কীভাবে নিষ্পত্তি করা হবে সেই সিদ্ধান্ত আমরা পরবর্তীতে জানাবো। কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে গড়ে তোলা একটি চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ তুষার। তোফায়েল, অভিযানের সবশেষ কি পরিস্থিতি জানতে পেরেছেন, জানাবেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আসলে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার যে মশুয়া ইউনিয়নের যে কাজিরচর গ্রাম রয়েছে এবং কাজিরচর গ্রামের যে আড়িয়াল খাঁ যে নদ রয়েছে সেই নদের তলদেশ দিয়ে কিন্তু নরসিংদী থেকে কিশোরগঞ্জ পর্যন্ত যে গ্যাস লাইনের যে মূল যে লাইনটি রয়েছে এখান থেকেই কিন্তু একটি অবৈধ সংযোগ সংযোগের মাধ্যমে কিন্তু এখানকার যে চুনা পাথরের ফ্যাক্টরিতে কিন্তু সংযোগ নেওয়ার সময় এখানকার লিকেজের সৃষ্টি হয়েছিল এবং এখানে প্রায় দেড় মাস যাবত এখানকার যে গ্যাস লাইনের যে পাইপটি রয়েছে সেখান থেকে কিন্তু বিপুল পরিমাণে গ্যাস কিন্তু নির্গত হচ্ছে এবং এই গ্যাস নির্গত হওয়ার ফলে এখানকার মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক দেখা দিয়েছে এবং এটি নিয়ে কিন্তু গত 10 থেকে 15 দিন যাবত তিতাস গ্যাস কর্তৃপক্ষ কিন্তু মেরামতের যে বিষয়টি সেটি চেষ্টা করছেন, কিন্তু এখানে যে পানির যে নদীর পানি বেড়ে যাওয়া এবং বৃষ্টির কারণে কিন্তু এখানকার যে মেরামতের যে কাজটি সেটিকে কিন্তু তারা মেরামত করতে কিন্তু কিছুটা ব্যাক পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন। তো ইতিমধ্যেই কিন্তু আজ সকালে যে কটিয়াদী উপজেলার যে উপজেলা প্রশাসন রয়েছেন এখানকার যেই সহকারী কমিশনার ভূমি লাবনী আক্তার তারানার নেতৃত্বে একটি উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালিত হয়েছে এবং সেই উচ্ছেদ অভিযানে এখানকার যেই অবৈধভাবে যে গড়ে ওঠা যে চুনা পাথরের যেই কারখানাটি সেটি কিন্তু ইতিমধ্যে ভাঙা হয়েছে এবং এখানকার যেই চুনা পাথর কারখানার যেই মালামালগুলো সেগুলো কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সরানোর কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। এ নিয়ে আসলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ যেটি বলছেন, এই ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদেরকে খুঁজে বের করে তাদেরকে কিন্তু আইনের আওতায় নেওয়া হবে বলে জানিয়েছেন। কিন্তু আসলে এখানকার যে স্থানীয় যে গ্রামবাসীদের অনেকের অভিযোগ যে তিতাস গ্যাস কর্তৃপক্ষের যোগসাজশেই কিন্তু এই কাজটি হয়েছে বলে আসলে তাদের ধারণা। আসলে তারা আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে আসলে তারা আসলে যেটি বলছেন যে এই ঘটনায় কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা মামলা দায়েরের প্রস্তুতি কিন্তু চলমান রয়েছে। তো সবকিছু মিলিয়ে এখানকার যে পরিস্থিতি গ্যাস সংযোগের কারণে কিন্তু কিশোরগঞ্জ জেলা শহরে যে গ্যাসের যে প্রভাব কিন্তু দেখা দেয় বিভিন্ন বাসাবাড়িতে কিন্তু গ্যাস সংযোগ পেতে কিন্তু ব্যাক পোহাতে হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো ডানা, এই ছিল কিশোরগঞ্জের কটিয়াদী থেকে আমার কাছে সবশেষ তথ্য। তোফায়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে কর্তব্যে অবহেলা এবং নানা অনিয়মের অভিযোগে 4 কর্মকর্তা কর্মচারীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। রোববার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। এ সময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসার লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ভারপ্রাপ্ত ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান, আব্দুল হালিম সহ 4 জনকে বরখাস্ত করা হয়। পরে শফিপুরে অপর একটি ভূমি অফিস পরিদর্শনে যান জেলা প্রশাসন। আমাদেরকে প্রপারলি দেখাতে পারেনি, 2 জনকে অনুপস্থিত পেয়েছি এবং যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে
ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ 3 অফিস সহকারীকে সাময়িক বরখাস্তের ঘটনার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, বর্তমানে কেমন পরিস্থিতি দেখছেন? ঘটনার বিস্তারিত আমাদেরকে জানাবেন। জানা, গাজীপুরের ভূমি অফিসগুলোতে টাকা ছাড়া বা ঘুষ ছাড়া কোনো ধরনের সেবা পাচ্ছে না প্রার্থীরা, এবং অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ভূমি অফিসগুলো। এমন তথ্যের ভিত্তিতে সকালে কিন্তু আকস্মিকভাবে এই যে ভূমি অফিসটি রয়েছে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস, এখানে কিন্তু অভিযান চালায় এবং অভিযান চালিয়ে 4 জনকে সাময়িক বরখাস্ত করে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রধান ফটকে তালা চলছে। যদিও সরকারি সময় অনুযায়ী 4টা বাজে মাত্র অফিস সময় শেষ হয়েছে, কিন্তু সেই সকাল থেকে কিন্তু এখানে মূল ফটকে তালা চলছে। এবং এখানে স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে হঠাৎই কিন্তু গাজীপুরের যে জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া তিনি সকালে ভূমি অফিসে আসেন এবং পরিদর্শনকালে জেলা প্রশাসক দাপ্তরিক কাজে চরম বিশৃঙ্খলা এবং সেবা প্রার্থীদের ভোগান্তির প্রমাণ পান। এবং দীর্ঘদিনের অভিযোগ ছিল যে সরকারি দাপ্তরিক কাজ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা না করে বাইরের দালালদের মাধ্যমে করাচ্ছেন। এবং আজ পরিদর্শনের সময় এর সত্যতা মেলায় জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে 4 জনকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। সাময়িক বরখাস্ত 4 জন হলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিম। জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভুইয়া আমাদের জানিয়েছেন যে সংশ্লিষ্টরা তাদের দাপ্তরিক দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাগজপত্র যাচাই করলে তারা কোনো ব্যাখ্যা দিতে পারেনি, এমনকি নামজারির জন্য ব্যবহৃত সফটওয়্যারের ব্যবহার বা দাপ্তরিক নথিপত্র উপস্থাপনেও তারা ব্যর্থ হন। এবং এই বরখাস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা প্রশাসকের সাথে পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমান উপস্থিত ছিলেন। এবং স্থানীয়রা কিন্তু এই যে হঠাৎ ডিসির পরিদর্শনে এখানে যেহেতু অনিয়ম দুর্নীতি সত্যতা পেয়েছে এবং তাদেরকে তাৎক্ষণিক যেহেতু তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাময়িক বরখাস্ত করা হয়েছে, এখন তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা সহ গাজীপুরে যত ভূমি অফিস রয়েছে, যে অন্য অন্য অফিসে যেখানে সেবা পেতে গ্রাহকদের ভোগান্তির শিকার হচ্ছে, সেই সমস্ত অফিসেও যেন নজর দেওয়া হয় সেই দাবি কিন্তু জানিয়েছেন। এবং এই যে অফিসটিতে আমি দাঁড়িয়ে আছি, এই অফিসে এখানে অভিযান শেষ করে তিনি কিন্তু পার্শ্ববর্তী আরেকটি শফিপুর ভূমি অফিসে গিয়েছেন এবং সেখানে গিয়ে দীর্ঘক্ষণ তিনি সেখানে অফিসে দাপ্তরিক কাজকর্ম পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি কিন্তু সাবধান বা সতর্ক করেছেন। সেখানে কিন্তু এখানে যে অনিয়মটি পেয়েছেন সেটি কিন্তু পায়নি, তবুও কিন্তু সেখানে জেলা প্রশাসক জানিয়েছেন যে বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে, প্রাথমিকভাবে তাদেরকে সাবধান করা হয়েছে পরবর্তী সময়ে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটায়। তো সব মিলিয়ে বলা যায় যে গাজীপুরে এই কাশিমপুর ভূমি অফিসে অভিযানের পর থেকে এলাকায় এক ধরনের স্বস্তি বিরাজ করছে। সাধারণ মানুষ কিন্তু সবাই এখন অনেকটাই খুশি। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ডানা। মাহমুদুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। 5ই আগস্ট ঘিরে দেশে কোনো নাশকতার আশঙ্কা নেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেছেন, নাশকতা করার ক্ষমতা নেই, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। সোমবার সচিবালয়ে তিনি কথা বলেন। সাবেক আইজিপি বেনজির আহমেদকে কূটনৈতিক তৎপরতায় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, বোমা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয়। এবারও 5ই আগস্টে সরকারি বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কথা বলেন 5ই আগস্টের নিরাপত্তা নিয়ে। আওয়ামী লীগের নাশকতা করার কোনো ক্ষমতা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলে যা যা করণীয় তা করা হবে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার কাজ করছে সরকার। আদালতের বিষয়টা পুরোপুরি না জেনে আমি বক্তব্য দিতে চাই না। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়।
কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। কূটনৈতিক প্রক্রিয়াই তো চলছে, কিন্তু ওইখানে তার আদালতে যাওয়ার হয়তো একটা অধিকার আছে, সেই জন্য আদালতে গিয়েছে। কূটনৈতিক প্রক্রিয়ায় তো আমরা ফেরত আনার চেষ্টা করি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বোমার ঘটনায় যোগসূত্র নিয়ে তদন্ত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে বলেন, অতীতের চেয়ে বর্তমানে আইন শৃঙ্খলা অবস্থা ভালো। তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই, একই সময়ে এই বিষয়গুলো কীরকম হয়েছে তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আর কি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা শ্রমজীবী এক নারীকে মুম্বাই থেকে আটক করে জোরপূর্বক বাংলাদেশে পুশিনের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামে স্থানীয় এক পরিবারের আশ্রয়ে রয়েছেন। স্বজনদের কাছে ফিরতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি। সীমান্ত পেরিয়ে অনিশ্চয়তার জীবনে ঠেলে দেওয়া এক অসহায় নারী, নিজের পরিচয় ভারতীয় নাগরিক হিসেবে দাবি করে দেশে ও সন্তানদের কাছে ফিরতে আকুতি জানাচ্ছেন শাহিদা ফকির। তার দাবি, প্রায় ২০ বছর ধরে পরিবারের সঙ্গে মুম্বাইয়ে বসবাস করছিলেন তিনি। দীর্ঘ ২০ বছর ধরে মুম্বাইতে থাকি। চলতি মাসে বাজার থেকে ফেরার পথে ভারতীয় সিআইবি পরিচয়ে কয়েকজন তাকে আটক করে। সে দেশের প্রয়োজনীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও তা যাচাই না করে সেগুলো কেড়ে নিয়ে ৪ দিন ডিটেনশন ক্যাম্পে রেখে পরে ১৯ জুলাই আসাম সীমান্ত হয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশের সরকারের কাছে দাবি করতে চাই, আমার দেশে আমি ফিরে যেতে চাই। আর ওদেরকে আমার এইভাবে যে পাঠানোর জন্য আমি ওদেরকে শাস্তি দিতে চাই। বাংলাদেশে প্রবেশের পর অসুস্থ অবস্থায় বেনাপোলে পৌঁছান তিনি। পরে স্থানীয় আবুল বাশার তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে সেখানে মানবিক কারণে তাকে আশ্রয় দেওয়া হয়। বিকালবেলা গেছি, গিয়ে রাত ৯টার দিকে বাড়ি আসি, নিয়ে চলে আসি খরচা দিয়ে। আমাদের বাড়ি এসেছে, খুব যত্নই আছে। স্বামী সন্তানের কাছে ফেরত দিতে চাই, দুই সরকারের কাছে আমার আবেদন। ভারত সরকার দ্রুত শাহিদা ফকিরকে যাতে নিজ দেশে ফেরত নেয় সেই দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিয়াতে যে পুশিং চলছে, সেই পুশিং এর শিকার হয়েই তিনি বাংলাদেশে এসছে। আমি তার কাছে শুনছি তিনি ফেনী বর্ডার দিয়ে পার হয়ে এসছে। আমার দুই সরকারের কাছে আবেদন জন্য এই মেয়েটা সুসম্মানে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। মানবাধিকার কর্মীরা বলছেন, শাহিদাকে সীমান্ত দিয়ে পুশিং করা হয়েছে। এটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। সে ভারতের বৈধ নাগরিক, এই ব্যাপারটাই ভারতের মানবাধিকার কর্মীরাও কিন্তু বিভিন্ন উদ্বেগ প্রকাশ করেছে এবং বিভিন্ন দপ্তরে বিভিন্ন অভিযোগ দায়ের করেছে। তো আমি চাইবো অনতিবিলম্বে তাকে ব্যাক করা হোক। এদিকে কলারোয়া থানার কর্মকর্তা ও ৩৩ বিজিবির অধিনায়ক জানান, বিষয়টি বিজিবির নজরদারিতে রয়েছে। আইনগত মানবিক সমাধানের চেষ্টা চলছে। বিজিবি এটাকে নজরদারিতে রাখছে এবং ওনারাই এটাকে সিদ্ধান্ত নেবে। অলরেডি একটা অ্যাপ্লিকেশন করেছে চিফ জাস্টিস বরাবর, আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা হয়তো আরো কয়েকটা দিন অবজার্ভ করবো পাশ থেকে মুভমেন্টটা কি হয়। আর ইতিমধ্যে আমাদের এন্ড থেকে দিক নির্দেশনা হয়তো আসবে। শাহিদা ফকিরের ২৩ ও ১৪ বছর বয়সী দুই সন্তান এখনো ভারতে রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সরকারি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানোর দাবি তার। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশালের বাকেরগঞ্জে বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ হয়েছেন ৩ জন। সোমবার সকালে ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনদের দাবি, বালুর বস্তার ভেতরে থাকা বোমা থেকেই বিস্ফোরণটি ঘটেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সহ যে কোনো টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে বন্দর অভিমুখে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি। সকালে নগরীর আগ্রাবাদ মোড় থেকে শুরু হয় পদযাত্রা। বাকের বিল্ডিং মোড় পৌঁছালে তা আটকে দেয় পুলিশ। এর আগে একই দাবিতে আগ্রাবাদ মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। দাবি আদায়ে আগামী ১৫ আগস্ট নগরীতে নাগরিক কনভেনশন করবে তারা। শ্রমিকরা জানান, স্বয়ংসম্পূর্ণ বন্দর কোনোভাবেই ডিপি ওয়ার্ল্ড কিংবা অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠানকে তুলে দেয়া যাবে না।
আমরা এমনিতে ছেড়ে দিতে দেব না, আমরা বন্দর ছেড়ে দেব না, ঘাট ছেড়ে দেব না, এইটা আপনারা মনে রাখেন। দেশে বিদেশে লুটেরা আমাদের এই হৃৎপিণ্ড, লুটেরা শকুনরা আমাদের হৃৎপিণ্ড আঁকড়ে ধরতে চায়। আমরা কি আমাদের হৃৎপিণ্ড এই লুটেরাদের হাতে তুলে দেব? তুলে দেব না। দেখছেন দেশ জনপদ সংবাদ। দেখছেন দেশ জনপদ সংবাদ। রাজবাড়ীতে বাস চাপায় 3 হুইলারের চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী পাইকারা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনটি ওভারটেক করার সময় 3 হুইলারটিকে চাপা দেয়। এতে 3 হুইলারটি দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল 8টার দিকে পৌরসভার বান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তানভীর স্থানীয় একটি মাদ্রাসার 8ম শ্রেণীর ছাত্র ছিলেন। সকালে বাবার দোকানে চা বানাতে গিয়ে ইলেকট্রিক কেটলি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর। পরে স্থানীয়রা উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতারণার মামলায় কয়েক দফায় জেল খাটলেও বেরিয়ে আবারও শুরু করেছেন প্রতারণা। এ যেন চোরে না শুনেও ধর্মের কাহিনী। নারায়ণগঞ্জের হামেশা ফুডের এমডি আসাদুল ইসলাম বছরের পর বছর ধরে প্রতারণায় কোটি কোটি টাকা হাতিয়ে নিঃস্ব করেছেন বহু মানুষকে। এবার টাকা না দিয়েও 1200 টন গম আত্মসাতের করার ঘটনা ঘটান। এই অভিযোগে মামলাও করেন ভুক্তভোগীরা। বিলাল হোসেনকে সঙ্গে নিয়ে আপন অপু জানাচ্ছেন বাকিটা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হামেশা ফুড নামের এই প্রতিষ্ঠানে গম সরবরাহের পর প্রতারণার শিকার হয়েছেন বহু ব্যবসায়ী। কম মূল্যে গম সংরক্ষণের প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীদের কোটি টাকার গম আত্মসাতের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। সম্প্রতি রাজধানীর শ্যামপুরের মেসার্স বিএন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের 1200 মেট্রিক টন গম আত্মসাতের অভিযোগে হামেশা ফুডের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদীর অভিযোগ, চুক্তি ভঙ্গ করে তার সরবরাহ করা গম গোপনে বিক্রি করে দিচ্ছেন হামেশা ফুডের এমডি আসাদুল ইসলাম। হামেশা ফুড থেকে বের হওয়া গম সহ গাড়ি আটকও করেছে পুলিশ। 35 থেকে 40টা মামলা আছে শুধু প্রতারণার মামলা। এখন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এটা ভালোভাবে উঠে ধরে প্রতারককে গ্রেপ্তারের জন্য এবং আমাদের মালগুলো উদ্ধারের জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। বাবুল সাহেব ওনার 1230 মেট্রিক টন গমের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ ও বিজ্ঞ জেলা আদালতের আদেশের আলোকে অত্র গমের মালিক বাবুল সাহেব। এমন অভিযোগ আরও অনেক ব্যবসায়ীর, যারা সংরক্ষণের জন্য আসাদুলের সাইলোতে গম রেখে আর সেই গমের কোনো হদিস পাননি। ওনার উদ্দেশ্য কিন্তু ব্যবসা না, ওনার এই ফ্যাক্টরিটাকে উনি মানে ওই যে প্রতারণার পুঁজি হিসেবে ব্যবহার করেন। এদিকে অভিযোগের বিষয়ে জানতে হামেশা ফুডে গেলে ক্যামেরার সামনে কথা বলতে চাননি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির এমডি আসাদুল ইসলামকেও। পুলিশ জানায়, আসাদুলের বিরুদ্ধে একাধিক মামলার সাজা, অর্থ ঋণ আদালতে কোটি কোটি টাকার দেনা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশের বিভিন্ন আদালত। গেল বছর প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হন হামেশা ফুডের এমডি আসাদুল ইসলাম। তবে জামিনে বেরিয়ে তিনি এখন আত্মগোপনে রয়েছেন। আর বিএন ট্রেডার্সের সঙ্গে হামেশা ফুডের চুক্তি ভঙ্গের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে। গম নিয়ে একজনকে দিছে নাকি চুক্তি ছিল যাতে ওটা আড়া করে দেবে। এরা নাকি আবার বলছে যে এই চুক্তিতে যে কন্ডিশন যেগুলো ছিল এগুলা নাকি ভঙ্গ হয়েছে, এগুলা নিয়ে মামলা করছে। মামলা তদন্ত চলমান আছে। ব্যবসায়ীদের আমদানিকৃত গম আত্মসাৎ বন্ধে হামেশা ফুডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রং আর কেমিক্যাল ব্যবসার আড়ালে এক দশক ধরে গোপনে চলছিল ইয়াবা তৈরির কারখানা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে চক্রের কেমিস্ট ও ডিলার সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব 2। জব্দ করা হয় 2টি ইয়াবা তৈরির মেশিন ও 17 কেজি কাঁচামাল আর 19,520 পিস ইয়াবা।
দক্ষিণ কেরানীগঞ্জের মদিনা কমপ্লেক্স। নাসির নামের এক ব্যক্তি সেখানে দোকান কিনে গড়ে তোলেন নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। রং ও কেমিক্যাল ব্যবসার আড়ালে দীর্ঘ 10 বছর ধরে তৈরি করেছেন মরণ নেশা ইয়াবা। গোপন তথ্যের ভিত্তিতে মদিনা কমপ্লেক্সে অভিযান চালায় র্যাব। গ্রেপ্তার করা হয় কেমিস্ট ও ডিলার নাসিরকে। জব্দ করা হয় ইয়াবা তৈরির মেশিন, 17 কেজি কাঁচামাল ও 19,520 পিস ইয়াবা। র্যাব জানায় চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে নিজেই ইয়াবা বানিয়ে বাজারজাত করত নাসির। নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবা ডিলার, এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে। আমরা আপনাদের কাছে এটা রিভিল করতে পারবো না। আমরা পরবর্তী যে ফলো আমাদের অভিযান, সেখানে আমরা এগুলো তাদেরকে গ্রেপ্তারের পর আপনারা জানাবো। তাদের র মেটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত, ঢাকার বিভিন্ন জায়গায় বিস্তৃত। ইয়াবা তৈরির পর নিজের লোক দিয়েই তা সরবরাহ করতেন দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু মানুষ জানতো তার ব্যবসা রং এবং কেমিক্যালের। উনি যখন নতুন আসলেন, নতুন আইসা এখানে দোকানটা কিনলেন। দোকানটা কেনার পরে জিজ্ঞাসা করলাম যে আপনি এটা কিসের ব্যবসা দিবেন? সে বলল যে আমি একটা রঙের ফ্যাক্টরি বানাইতেছি। মার্কেটের মধ্যে যে এরকম একটা ব্যবসা করে আমরা বুঝতে পারি না। চিনি এমনি দেখা গেছে এখানে দোকানদারি করে বাই করে কেমিক্যালের ব্যবসা। আমি শুনছি যে বলে ড্যামরা নাকি কই বলে কারখানা আছে। এর আগে রোববার আলাদা অভিযানে বসিলা থেকে এই চক্রের ডিলার ফয়সাল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় 11,759 পিস ইয়াবা। মিঠুর দেয়া তথ্যেই সন্ধান মেলে কেরানীগঞ্জের কারখানার। আরেকটি অভিযানে মোহাম্মদপুরের বোটঘাট এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় একাধিক মামলার পলাতক সন্ত্রাসী মাগুর হাসানকে। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ জনপদ সংবাদ। 100 বছরের পুরনো পটুয়াখালীর কোটখালী ফাজিল মাদ্রাসা ভবন এখন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। বৃষ্টি হলেই ছাদ ছুঁয়ে পানি পড়ে শ্রেণীকক্ষে। বাধ্য হয়ে ছাতা মাথায় দিয়ে ক্লাস ও পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এদিকে নতুন 4তলা ভবনের নির্মাণ কাজও শেষ হয়নি নির্ধারিত সময়ে। পটুয়াখালীর গলাচিপার কোটখালী ফাজিল মাদ্রাসা 1927 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা করছে প্রায় 550 শিক্ষার্থী। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মাদ্রাসার পুরনো ভবনটি এখন ঝুঁকিপূর্ণ। শ্রেণীকক্ষের ছাদ ও বিমের পলেস্তাররা খসে পড়ছে, বেরিয়ে গেছে রড। সামান্য বৃষ্টিতেই ছাদ চুয়ে পানি পড়ে। সম্প্রতি অর্ধবার্ষিক পরীক্ষার সময়ও ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। জরাজীর্ণ ভবনে ক্লাস ও পরীক্ষা দিতে ভয় হয় শিক্ষার্থীদের। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ে, আবার কখনো পলেস্তাররা খসে পড়ে। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। পরীক্ষার হলে পানি পড়ে, ছাদ ভেঙে গেছে, অনেক জায়গাতে পলেস্টার খুলে পড়ছে। বৃষ্টির কারণে আমাদের ছাতা ধরে পরীক্ষা দিতে হচ্ছে। অনেক সময় এমন ঝুঁকিপূর্ণ হয়ে যায় যে ছাদ থেকে প্লাস্টার খসে পড়ে, এটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের ভবনটি অতি দ্রুত সংস্কার করার জন্য। ধসে পড়ছে, ক্লাসরুম থেকে পানি পড়ছে। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে পুরনো ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজের মান নিয়ে রয়েছে অভিযোগ। এছাড়া 4তলা নতুন ভবনের নির্মাণ কাজের মেয়াদ শেষ হলেও পুরোপুরি শেষ হয়নি কাজ। কন্ট্রাক্টরের গাফিলতির কারণে কাজে বিলম্ব হয়েছে। সর্বশেষ এখন প্রায় সমাপ্তির পথে। ভবনটির নির্মাণ কাজ প্রায় শেষ। জুলাই মাসের মধ্যে হস্তান্তরের আশ্বাস দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। নির্মাণ কাজ প্রায় শেষ। আশা করতেছি এই ভবনটি এই চলতি মাস অর্থাৎ জুলাই মাসের মধ্যে আমরা হস্তান্তর করতে পারবো। এখানে ফার্নিচারও চলে আসছে। নতুন ভবনের নির্মাণ কাজ দ্রুত শেষ করে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদানের ব্যবস্থা করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা এবং হাটহাজারীর নুরুল আজম হত্যাকাণ্ডের প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী রায়হানের কিলিং স্কোয়াডের 2 সক্রিয় সদস্য দিদার ও আফসারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সীতাকুণ্ড থানাধীন শীতলপুরের শাহ আমিনুল্লাহ ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে নগরের 2 নং গেইট এলাকায় জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুদ আলম কথা জানান। তিনি
তিনি বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে রাউজান, রাঙ্গুনিয়া ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। অন্যদিকে হাটহাজারীর নুরুল আজম হত্যাকাণ্ডের ঘটনায় আকিল এবং আলী আকবরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পিস্তল, শটগান সহ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এছাড়া জোরারগঞ্জে হত্যা চেষ্টার মামলায় 2 আসামি বোরহান ও রনিকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং 2টি বিদেশি পিস্তল এবং একটি এলজি সহ দেশীয় কিছু অস্ত্র আছে, এগুলো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে রাউজান এলাকার এবং তথা চট্টগ্রাম অঞ্চলের অন্যতম শীর্ষ সন্ত্রাসী রাহানির কিলিং স্কোয়াডের যে প্রধান দিদার এবং তার সাথে আরেকজন কিলিং স্কোয়াডের সদস্য আফসার, এই 2 জনকে কিন্তু আমরা গতকালকে গ্রেপ্তার করেছি। মাত্র 50টি হাঁস দিয়ে শুরু, এক যুগের ব্যবধানে সেই ছোট্ট উদ্যোগে এখন রূপ নিয়েছে 4000 হাঁসের বাণিজ্যিক খামারে। দিনাজপুরের ফুলবাড়ির ছোয়ানি গ্রামের আক্তার আলীর কাছে হাঁস পালন এখন শুধু ব্যবসা নয়, পরিবারের প্রধান আয়ের উৎস। কম খরচে লাভজনক হওয়ায় তার দেখানো পথে আগ্রহী হচ্ছেন এলাকার অন্যান্যরাও। স্বপ্নটা ছিল ছোট, মাত্র 50টি হাঁস দিয়ে শুরু করেছিলেন খামার। তবে পরিশ্রম আর ধৈর্য থাকলে ছোট উদ্যোগও যে বড় সাফল্য রূপ নিতে পারে, তারই উদাহরণ দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার আক্তার আলী। প্রায় 12 বছর আগে হাতে গোনা কয়েকটি হাঁস দিয়ে শুরু করা সেই খামার এখন পরিণত হয়েছে প্রায় 4000 হাঁসের বাণিজ্যিক খামারে। পরিবারের সদস্যদের সহযোগিতায় প্রায় 30 শতক জমিতে গড়ে উঠেছে তার আধুনিক হাঁসের খামার। প্রতি বছর হাঁসের বাচ্চা কিনে বড় করে বিক্রি করেন তিনি। পাশাপাশি খামার থেকে পাওয়া ডিম বিক্রির অর্থ দিয়ে মেটান হাঁসের খাদ্য খরচের একটি অংশ। 12 বছর থেকে আমি 50টা হাঁস, তখন ডিমের হাঁস কিন্তু বাড়িতে ফুটি বার করছিলাম, তখন থেকে আমি হাঁস পালি। বর্তমানে এখানে হাঁস আছে আপনার 800 মতো। আর খাবার আমরা শুরুর দিকে ফিড খাওয়াই, ধান খাওয়াই, আর বর্তমানে এখন ভুট্টা খাওয়াচ্ছি। তবে খামারিদের সাফল্যের পথে রয়েছে কিছু প্রতিবন্ধকতা, বিশেষ করে পর্যাপ্ত ঔষধ ও প্রতিষেধক টিকার সংকট থাকায় সব খামারিকে সমানভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। হাঁস পালনে খরচ তুলনামূলক কম। হাঁসকে বাইরে খাওয়ানো যায়, পুকুরে নামানো যায়, পুকুরে এসে শামুক, ঝিনুক পায়, পোকামাকড় পায়, এতে খাদ্য খরচ অনেক কম এবং রোগবালাইও তুলনামূলক কম হাঁসের। এতে খামারিরা বেশ লাভবান হয়। কম পুঁজি, স্বল্প খরচ আর প্রাকৃতিক খাবারের সহজলভ্যতায় দিনাজপুরের ফুলবাড়িতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে হাঁস পালন। আক্তার আলীর মতো সফল উদ্যোক্তাদের হাত ধরে সম্ভাবনাময় এই খাতে যুক্ত হচ্ছেন আরও অনেকে। হাঁস পালনের মধ্য দিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন নতুন উদ্যোক্তারাও। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। দেখছেন দেশ জনপদ সংবাদ। পাবনার ঈশ্বরদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ঈশ্বরদী উপজেলার শাহপুর মিস্ত্রিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে গ্রামের হাবিবুল মণ্ডলের দোকানে চুরি করতে যান সুমন মণ্ডল। এ সময় তাকে ধরে গণপিটুনি দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এর আগে সুমন মণ্ডলের ধারালো অস্ত্রের আঘাতে 3 জন আহত হন। মেহেরপুরের গাংনীতে পেঁয়াজ চাষিদের বিনামূল্যে পেঁয়াজের বীজ ও উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি অফিস চত্বরে পেঁয়াজ চাষিদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, সার ও পলিথিন বিতরণ করা হয়। 2025-26 অর্থ বছরে খরিফ 2 মৌসুমে 8000 কৃষককে এই কৃষি প্রণোদনা দেওয়া হয়।
মুন্সিগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় 15 দিন ব্যাপী এ আয়োজনে রয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন নার্সারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ। গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যার গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন। মেলা থেকে পছন্দের গাছ সংগ্রহের সুযোগ থাকছে সাধারণ মানুষের। পরিকল্পিত বাস্তবায়ন গড়ি সবুজ বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জে শুরু হয়েছে 15 দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। জেলা প্রশাসনের উদ্যোগে গত 29 জুলাই জেলা কালেক্টরেট মাঠে মেলার উদ্বোধন করেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন নার্সারির 16টি স্টলে প্রদর্শন ও বিক্রি হচ্ছে শতাধিক প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। 100 টাকা থেকে শুরু করে 15,000 টাকা দামের গাছও পাওয়া যাচ্ছে এখানে। গাছ তো সবার জন্য ভালো, গাছ আসলে আমাদের সবারই রোপণ করা উচিত। সবাই যদি একটি করেও গাছ আমরা রোপণ করে থাকি, সেটা আমাদের দেশের জন্য ঈশ্বরের পক্ষ থেকে একটা আশীর্বাদ স্বরূপ কাজ করবে। গতবার আমি 2.5 লক্ষ টাকার গাছ কিনেছি, গতকাল এসে আমি কিছু গাছ কিনছি, আজকেও কিছু গাছ আমি দেখে যেতেছি, ইনশাআল্লাহ 2.5 লাখ টাকা গাছ কিনবো। শুধু গাছ লাগানো নয়, সঠিক পরিচর্যার উপরও গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। পরিবার পরিজন নিয়ে মেলায় এসে পছন্দের গাছ কিনছেন অনেকে। পরিবেশ রক্ষার পাশাপাশি বাড়ির আঙিনাকে সবুজে সাজাতেও রয়েছে তাদের আগ্রহ। সব ধরনের গাছ পাওয়া যায় এবং মোটামুটি দাম কমই আছে। হাই বেল আছে, তারপরে আছে যায়া জলফই, আমড়া গাছ আছে, তারপরে লটকন গাছ আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ক্রেতার ভিড়। বিক্রেতারা বলছেন সময়ের সঙ্গে গাছের চাহিদা ও বিক্রি আরো বাড়বে বলে আশা বিক্রেতাদের। সকালবেলা হইতে মোটামুটি একটু বেচা কিনা মোটামুটি চলতেছে, তা বিকালবেলা আশা করি খুব একটা হইব। আয়োজকদের প্রত্যাশা এমন উদ্যোগের মাধ্যমে বাড়বে বৃক্ষরোপণের আগ্রহ, গড়ে উঠবে আরো সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। মেহেরপুরে বাড়ির ছাদে দেশ বিদেশের শতাধিক প্রজাতির শাপলা ও পদ্মফুল চাষ করে তাক লাগিয়েছেন সাইফুজ্জামান রিজন নামের এক স্কুল শিক্ষক। এই ছাদ বাগানে চাষ করা লাল, সাদা, বেগুনি ও সবুজ সহ বাহারি রঙের পদ্ম ও শাপলা ফুল বিভিন্ন স্থানে বিক্রি করে মোটা অঙ্কের অর্থ আয় করছেন তিনি। আগামীতে বাণিজ্যিকভাবে ফুল চাষের পরিকল্পনা করছেন তিনি। মেহেরপুর শহর থেকে 10 কিলোমিটার পশ্চিমে ভারতীয় সীমান্তের কোল ঘেঁষে অবস্থিত ষোলমারি গ্রাম। প্রত্যন্ত এই গ্রামে বাস করেন স্কুল শিক্ষক সাইদুজ্জামান রিজন। ছোটবেলা থেকেই জলজ ফুলের প্রতি ভালোবাসা থেকে শখের বশে বদ্ধ জলাশয় ও খালবিল থেকে কয়েক জাতের শাপলা ও পদ্মফুল নিয়ে বাড়ির ছাদে সংরক্ষণ শুরু করেন। বর্তমানে তার ছাদ বাগানে রয়েছে দেশি বিদেশি 80 প্রজাতির শাপলা ও 80 প্রজাতির পদ্মফুল। শুধু বাড়ির ছাদই নয়, উঠানেও টবে রয়েছে শাপলা ও পদ্ম ফুলের সমাহার। টবের পানিতে মশক নিধনের জন্য একই সঙ্গে চাষ করছেন বাহারি প্রজাতির মাছও। শুধু শাপলা ও পদ্ম ফুল নয়, ছাদে রয়েছে 100 রকমের সৌন্দর্য বর্ধনকারী গাছ। তার বাগানে মালিকান তানজানাইট, ব্রেটিলাও সিয়াম পিঙ্ক, কাউশিকা ওয়ান বুলস আই, পাপস জয়, প্রিন্সেস টম, হ্যালো ভোলা, স্টভেন স্টন সহ বিভিন্ন প্রজাতির শাপলা ও পদ্মফুল সংগ্রহ করা হয়েছে। লাল, সাদা, বেগুনি, সবুজ সহ বাহারি রঙের শাপলা ও পদ্মফুল ফুটেছে এই ছাদ বাগানটিতে। মাসে লাখ টাকা আয়ের কথা উল্লেখ করে বেকার শিক্ষিত যুবকদের ছাদ বাগান করার পরামর্শ শিক্ষক রিজনের। প্রতি মাসে আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা ইনকাম করি এবং আমি এখন সরকারি চাকরিও পেয়েছি। তরুণ প্রজন্মকে বলতে চাই, আপনারা হতাশ হবেন না, কোনো দুশ্চিন্তার মধ্যে যাবেন না। আপনারা এমন বাগান করে আপনারা স্বাবলম্বী হতে পারেন। আপনার একদিকে যেমন শখও মিটবে, অন্যদিকে আপনি স্বাবলম্বী হতে পারবেন। ঘুম থেকে উঠেই ফুলের সমাহার দেখে মন ভালো হয়ে যাওয়ার কথা জানান রিজনের পরিবারের সদস্যরা। ব্যতিক্রমী এই ছাদ বাগানে ফুল দেখতে ও ছবি তুলতে আসেন বিভিন্ন এলাকার মানুষ। আমি সকালে বিকালে উঠে পানি দিই, ফুলগুলো অনেক সুন্দর হয়। আগে শুধু খাল বিলে যেটা দেখতাম, সেটা এখন আমরা আমাদের ছাদে উঠানে দেখতে পাই। এটা শুধু সৌন্দর্যই বৃদ্ধি করা না, এর মাধ্যমে আমরা অনলাইনে সেলও করে থাকি। এখান থেকে আমরা ধারণা নিই যে কিভাবে ফুলের বাগান করা যায়। ছাদ বাগানটি কেবল ঘরের ছাদের সৌন্দর্য বৃদ্ধি করেনি, খুঁজে পেয়েছে আয়ের উৎস। সেই সঙ্গে গ্রামটিকে ফুলে ফুলে সুন্দর ও মনোমুগ্ধকর করে তুলেছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।
এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।